তৌহিদি জনতা তৌহিদি জনতার উদ্দেশ্যে গাজার ভিডিওটা বানাইলাম। গাজার ভিডিওটা বানাইতে আমার ইচ্ছা করছিল না, কিন্তু তারপরেও তো মন চাইলো যে তৌহিদি জনতা অনেক ভাঙচুর করতেছে। বাটার দোকান ভাঙ্গে, তারপরে কেএফসি ভাঙ্গে, কোক আর পেপসি 7 আপ রাস্তার মধ্যে ফালায় থুয়ে দিছে ভাঙ্গিয়া। তৌহিদি জনতা আর এলো জনতার উদ্দেশ্যে, তৌহিদি জনতার রূপরেখায় এখানে আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে। আওয়ামী লীগ আসতেছে, বা আওয়ামী লীগের যে মহড়াবাজরা আছে না, মহড়া দিচ্ছে। তাইলে আপনি বলতেছেন, আপনি ভাই আমরা তো চিনতে পারি না। আপনারা চিনতে পারবেন না, বহুরূপী হয়ে গেছে। বহুরূপী হয়ে যাওয়ার কারণ হলো এখন টাকা। হাসিনা তো টাকার অভাব নাই। হাসিনা যে টাকা আগে চুরি করছে, এই টাকা এখন ইনভেস্ট করবে। ইনভেস্ট করে দেখবে যে হয়তো বাংলাদেশে আবার সে হয়তো তার পার্টিটা রান করা যায় কি না। আমি আমার পার্টিটা রান করাবো। তো তৌহিদি জনতাদের দিয়েই আমরা আগে জানি যে তৌহিদি জনতা হলো যে রয়ের প্রোডাক্ট। এই তৌহিদি জনতা দিয়েই মনে করেন যে আসতে চেষ্টা করবে এই রয়ের মাধ্যমে। এখন তৌহিদি জনতারা যদি সেটা না বোঝে, দেশের ক্ষতি করে, তাহলে তার কিছু করার নাই। বুঝবে কীভাবে তারা যে তৌহিদি জনতার এই কাজটা করা উচিত না। যেটা হলো যে 7 আপ রাস্তায় ফাল্লা দেওয়া, কোক রাস্তায় ফাল্লা দেওয়া, আর এই বিদেশি প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের ফ্যাক্টরি। এটা বাটার ফ্যাক্টরি আমাদের। বাটার ফ্যাক্টরি কোনো ইয়ের না যে ইসরায়েলি প্রোডাক্ট না। বাটার ফ্যাক্টরি হলো যে যুগোস্লাভিয়ার একটা কোম্পানি। যুগোস্লাভিয়ার একটা কোম্পানি বাংলাদেশে গাজীপুরে তার ফ্যাক্টরি। হাজার হাজার এই কর্মী আছে ওখানে, কাজ করে খায় এবং ভালো বেতনে তারা চাকরি বাকরি করে। এখন আপনারা বাটার দোকান ভেঙে দিচ্ছেন তৌহিদি জনতারা। এইটা ভাই আপনারা ঠিক করতেছেন না। তৌহিদি জনতা কীভাবে যে ঠিক করা যায়। তৌহিদি জনতার আমি ডিসিএসপিদের হাতে উঠে দিয়েছিলাম, যে ডিসিএসপিদের বলছিলাম যে তৌহিদি জনতারা ব্যাত মারার জন্য, যে ডিসিএসপিরা যদি দেখেন ভিডিওটা তাহলে ব্যাত মারেন, ওদের ব্যাত মারলে ঠিক হবে। ওরা গাজা সম্বন্ধে কিছুই জানে না, শিশু। এগুলোর জন্ম হইলো আপনার হয়তো বা এই মিলেনিয়ামের অনেক পরে। এই মিলেনিয়ামের পরে তো হবেই। এইগুলো হয়তো বা দেখা গেছে যে 12-13 বছর, 14 বছর বা 15 বছরের ছেলেপেলে তৌহিদি জনতা হয়েছে। ওরা গাজার ইতিহাস কিছুই জানে না। গাজার ইতিহাস যদি জানতো যে, তাইলে ওরা এটা করতো না। আমরা আজকে এখন থেকে গাজার ইতিহাসটা আরম্ভ করি, যে গাজার কথাটা স্টার্ট করি। যে গাজা ফিলিস্তিন আপনার এই কার সম্পদ ছিল, কার এটা? ফিলিস্তিনিরা কারা? আমরা এখন চিন্তা করব যে অ্যারাবিয়ান দিয়ে স্টার্ট করব, যে অ্যারাবিয়ানরা কারা ছিল, অ্যারাবিয়ানরা কীভাবে অ্যারাবিয়ানরা কনভার্ট হলো, এবং অ্যারাবিয়ানদের আগের ধর্ম, আগের ওরা কালচার, সব কিছু আমরা একটু সংক্ষিপ্তভাবে হয়তো বা বিশ্লেষণ করব। অনেক যদি সম্পূর্ণ বিশ্লেষণ করতে যাই তাহলে এটা লম্বা ভিডিও এবং বড় ভিডিও হয়ে যাবে। আমি সংক্ষিপ্তভাবে যে ভিডিওটা প্রকাশ করব, এটাই কয়েকটা পার্ট হবে। দেখা যাবে যে এই ভিডিওটি কয়েকটা পার্ট হবে, তা নাহলে কয়েক ঘন্টার ভিডিও দিতে হবে। কয়েক ঘন্টার ভিডিও দেখার মতো ধৈর্য আমার দর্শকদের নাই, এবং আমারও এটা ভালো লাগে না যে আমি এতক্ষণ বলবো। এখন সংক্ষিপ্তভাবে বলি যে আরব কান্ট্রি, আরব যেটা হলো সৌদি আরব, বাহরাইন, দুবাই, সিরিয়া, তারপরে লেবানন, জর্ডান, ফিলিস্তিন, আরেক পাশে মিশর, এই যে পুরাটা ইরাক, ইরান, এই পুরাটা এই আরাবিয়ান কান্ট্রি, আরও অনেক দেশ আছে। এই দেশটা নিয়েই পুরাটা আরব কান্ট্রি। আরব কান্ট্রিতে এর আগে কারা ছিল আমাদের বুঝতে হবে। যে আরব কান্ট্রিতে 570 খ্রিস্টাব্দে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগে এইখানের বসবাস কারা ছিল, কারা বসবাস করতো এই আরাবিয়ান কান্ট্রিতে, এবং তাদের ধর্ম, বর্ণ, এগুলো তাদের দেখতে হবে। দেখার পরে আপনার বুঝতে হবে যে গাজাটা কি, তারপরে আপনি বুঝবেন যে এই দেশে এই পুরা এটা একটা আরাবিয়ান কান্ট্রি যখন ছিল, এই আরব দেশ থাকাকালীন 570 খ্রিস্টাব্দের পূর্বে এখানে বাস করতে হলো যে মূর্তি পূজারীরা এবং ইহুদি খ্রিস্টানদের বসবাস ছিল। তো ইহুদি খ্রিস্টানদের বসবাস থাকাকালীন এই রাষ্ট্রটা রাষ্ট্র কার ছিল? রাষ্ট্র এবং পারস্য রাষ্ট্র তো ইহুদিরাই চালাইতো। যে ইহুদিরা চালানোর পরে এই দেশ তো ইহুদিদের ছিল, পুরোটা এই বেলটা পুরাই ইহুদিদের ছিল। ইহুদিদের থাকার পরে কি হলো যে প্রথম বিশ্বযুদ্ধে এরা
যেটা কোরআনও আছে যে এরা খুব বাড়াবাড়ি করে, ইহুদিরা একটু বাড়াবাড়ি বেশি করে। 570 খ্রিস্টাব্দের পূর্বে যখন এরা একটু বাড়াবাড়ি করলো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে, এই সময় এদের এই ফিলিস্তিন থেকে, আমি ইসরায়েল বলবো না, ইসরায়েল তখনও হয় নাই, যে ফিলিস্তিন থেকে তাদের বিতাড়িত করা হলো। বিতাড়িত করার পরে তারা চলে গেল পোল্যান্ডে, এবং কিছু রাশিয়ায় চলে গেল, কিছু চলে গেল ইউরোপের বিভিন্ন দেশে, জার্মানি, ইটালি, তখন ওখানে চলে যাওয়ার পরে আর বাকি আমেরিকা চলে গেছে। আমেরিকা চলে যাওয়ার পরে ওখানে যা তারা বসবাস করতেছে। এখানে থেকে প্রথম বিশ্বযুদ্ধের পরে চলে যাওয়ার পরে কিছু ছিল, সব চলে গেছে এমন কোনো কথা না, এখনও আছে। আরব দেশে মনে করেন, আরবের বিভিন্ন দেশে এখনও ইহুদিরা ছড়াই ছিটে আছে। ইরানে আছে, তুরস্ক আছে, তারপরে সিরিয়ায় আছে, ইরাকে আছে, বিভিন্ন দেশে এখনও ইহুদিরা আছে। সৌদি আরবে আছে কিনা আমার জানা নাই, মনে হয় মক্কা বাদে থাকতে পারে, অন্যান্য জায়গায় থাকতে পারে, কিন্তু এটা আমি জানি না। এখন এই ইহুদিরা যখন একবার ওদের হটাই দিল, চলে যাওয়ার পরে এই পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওরা কিন্তু তখন ওদের ভূমি ছাড়া চলে গেছে। ভূমি ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মানিতে ওদের গ্যাস চেম্বারে বড় হইলো, তারপরে ইহুদি নিধন হইলো, হিটলার যখন ইহুদি নিধন আরম্ভ করলো, তখন ওদের থাকার কোনো স্থান নাই। ইহুদিরা ইউরোপ সাইডে পালাবে। এখন যারা হয়তো বা ধনী ইহুদি ছিল, বুদ্ধিমান বা লেখাপড়া জানতো, ওরা চলে গেল আমেরিকায়। চলে গেল। ব্রিটেন তখন একটা প্রস্তাব দিল যে এইভাবে যখন মারা ফেলতেছে ইহুদিদের, আমরা একটা কাজ করি, আমরা 1 লক্ষ ইহুদি ব্রিটেনে নিয়ে আসি। তখন ব্রিটেনের এরা রাজি হয় নাই, ব্রিটেনের জনগণ রাজি হয় না, যে না, এত লোক যদি আমার দেশে আনি তাহলে আমরা তাদের খাওয়াইতে পারবো না, ভরণ পোষণ করতে পারবো না, আমার দেশে বিদ্রোহ দেখা দিবে। এই বিদ্রোহ দেখা দেওয়ার থেকে আমরা তাদের আনবো না, আমরা তাদের অন্য দেশে পুনর্বাসন করব। অন্য দেশে পুনর্বাসন করবো মানে তখন কিছু কিছু ইহুদি ওদের আগের যে জন্মস্থান, যেটা এই ফিলিস্তিনের এখানে যে সাগর আছে, সাগর দিয়ে ওরা আসলো। প্রথম কিছু আসার পরে বসবাস করলো। অ্যারাবিয়ান লোকেরা মানে তখন ওদের মাইনা নিছে যে আমাদেরই তো ভাই, যে আমরা এদের এখানে স্থান দিল। স্থান দেওয়ার পরে আস্তে আস্তে ওদের অ্যারাবিয়ানদের কিছু কিছু জমি কিনা আরম্ভ করলো, যে ছোট ছোট করে জমি কিনতে আরম্ভ করলো, যে ভাই তোমার এই জমিটা তো লাগে না, জমিটা আমাকে দাও, জমিটা আমি চাষবাস করি আর কি। এরপরে ফিলিস্তিনিরা দেখলো যে না, জমি তো খালি পড়ে রয়েছে, তাহলে জমিটা দেই, সে চাষবাস করে খাক। এভাবে করতে করতে চাষবাস করতে করতে তারা অনেক জমি কিনলো। কিছু কিছু আসছে তো প্রথম, তারপরে এই রকসাইল ফ্যামিলি, যেটা ইহুদির বড় পয়সাওয়ালা ফ্যামিলি, এই আরও অন্যান্য ফ্যামিলি এই আমেরিকাতে থাকে, এরা টাকা পয়সা দিয়া ব্রিটেন থেকে এই বর্তমানের সিরিয়াটা কিনে নিল। সিরিয়াটা কিনে নেওয়ার পরে তখনও তারা স্বাধীনতা ঘোষণা করেন বা দেশের নামও দেওয়া নেই। দেশের নাম দিয়ে আরও অনেক জমি কিনলো রকসাইল ফ্যামিলির টাকায়, এবং অন্যান্য ইহুদি, আমেরিকান ধনী ইহুদিদের টাকায় জমি কিনলো। এরা কিন্তু চায় যে আমরা জাকাত দিই, এদের একটা জাকাত আছে, জাকাতের টাকা দিয়ে এরা যারা গরিব আছে, এই গরিবদের ধন সম্পদ করে দেয়। ধন সম্পদ করে দেওয়ার পরে যে একবারে দিয়ে দিব, যে তোমার দিলাম, তুমি এটা করে খাও, ওই হিসাবে জাকাতের টাকা দিয়ে এদের ফিলিস্তিনে জমি কিনে দিল, প্রচুর জমি কিনে দিল। জমি কিনে দেওয়ার পরে তখন তুরস্কের শাসন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যখন তুরস্ক জার্মানি সাপোর্ট করার পরে জার্মানি হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে তুরস্ক তার ওই যে তুর্কি ওই জায়গাটুকুই রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়লো। আর এখানে এটা সমস্ত এই বেলটা ব্রিটিশদের হাতে এসে পড়ছে। ব্রিটিশদের হাতে আসার পরে ব্রিটিশরা এই জমি বিক্রি করে দিল এবং এদের স্থান দিল, বেশি করে ইহুদি নিয়ে আসলো। ইহুদি নিয়ে আসার পরে ইহুদি ধর্মে কিন্তু আসলে রাষ্ট্র গঠন করার কোনো নিয়ম নাই, যে তারপরও তারা রাষ্ট্র গঠন করবে এরকম একটা চিন্তা ভাবনা করতেছে, যে আমাদের পূর্বপুরুষের স্থান এটা,
আমাদের নবী যে সুলাইমান ইসলামের গড় হইল যে এই যেটা আজকার আলাক্সা, এই আলাক্সা গড়টা হইল যে সুলাইমান ইসলামের হাতে বানানো। এটা কয়েকবার ভাঙা হয়েছে, কয়েকবার ভাঙছে। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আসি ভাই, এই ভিডিও বড় হয়ে যাচ্ছে। ওকে, বাই বাই।